মদনপুর নামের একটি ছোট্ট গ্রামে মোহন নামের এক গরিব জেলে তার মা সুলেখার সাথে থাকত। নিজের সংসার চালানোর জন্য সে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত। একদিন মোহন যখন নদীর ধারে মাছ ধরতে যায়, ঠিক তখনই জঙ্গল থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে মোহন একটি ধ্বংসাবশেষ গুহার কাছে পৌঁছে যায়। তখনই সে গুহার ভেতর থেকে একটি তীব্র আলো আসতে দেখে। আলো দেখে মোহন মনে মনে বলে, আরে, এই গুহার ভেতর থেকে এত আলো কিভাবে আসছে? আমার ভেতরে গিয়ে দেখা উচিত। এই বলে মোহন যেমনই গুহার ভেতরে ঢোকে, সেখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। গুহার ভেতরে এত সুন্দর একটি কাচের প্রাসাদ। মোহন অবাক হয়ে বলে, কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। এই প্রাসাদটি কার হতে পারে? দেখি তো একবার ভেতরে যাই। মোহন প্রাসাদের ভেতরে যায় এবং সেখানে একটি সুন্দর মেয়ের কাচের মূর্তি দেখতে পায়, যা দেখতে ভীষণ সুন্দর ছিল। মূর্তিটি দেখে মোহন বলে, আরে, এত সুন্দর মূর্তি কার? এটি তো একদম রাজকুমারীর মতো লাগছে। কিন্তু এই মূর্তিটিকে এভাবে মাঝখানে কেন রাখা হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরো ভেতরে গিয়ে দেখি তো। এই বলে মোহন যেমনই এগিয়ে যায়, অমনি সেখানে একটি সুন্দরী পরী হাজির হয়। পরীকে দেখে মোহন খুব ভয় পেয়ে যায় আর বলে, আমাকে ক্ষমা করবেন পরী। আমি ভুল করে আপনার প্রাসাদে চলে এসেছি। কোনো ব্যাপার না, কিন্তু তুমি এখানে এলে কিভাবে? আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। কিন্তু এই কাচের প্রাসাদটা কি আপনার? আর এই সুন্দর মূর্তিটিই বা কার? মনে হচ্ছে তুমি এখানকার ব্যাপারে কিছুই জানো না। আসলে এর পেছনে একটি বড় গল্প আছে। এটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি হলো রাজকুমারী সন্ধ্যার মূর্তি। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। পরী বলতে থাকে, কয়েক বছর আগে একটি দুষ্টু ডাইনি নিজের জাদুকরী শক্তির অপব্যবহার করে রাজকুমারীকে কাচের মূর্তিতে বদলে দেয়, কারণ সে রাজকুমারী ও তার এই প্রাসাদ দখল করতে চেয়েছিল। কিন্তু রাজকুমারী সন্ধ্যা যখন এই কথা জানতে পারেন, তখন তিনি এই প্রাসাদটিকে বাঁচানোর জন্য আমাদের কাছে সাহায্য চান। পরীরা, আমার কথা মন দিয়ে শোনো। আমি সেই দুষ্ট ডাইনিকে হারাতে চাই না, বরং আমার এই সুন্দর প্রাসাদকে তার কালো জাদু থেকে রক্ষা করতে চাই, যাতে সে কারো সাথে কোনো ক্ষতি করতে না পারে। তাই আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমার খুব উপকার হবে। রাজকুমারীর কথা শুনে রানী পরী বলেন, রাজকুমারী সন্ধ্যা, আপনি নিজে একজন রাজকুমারী। আমরা আপনাকে কি সাহায্য করতে পারি? আমি রাজকুমারী হলেও আপনাদের মতো আমার কোনো জাদুকরী শক্তি নেই, তাই সেই ডাইনিকে আটকাতে আমার আপনাদের প্রয়োজন। ঠিক আছে রাজকুমারী সন্ধ্যা, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। রাজকুমারী সন্ধ্যা পরীদের সব পরিকল্পনা বুঝিয়ে বলেন। কিছুদিন পর তিনি আবার রানী পরীর কাছে এসে জিজ্ঞেস করেন, রানী পরী, আপনি কি আমার কাজটি করেছেন? হ্যাঁ রাজকুমারী, আপনার কাজ হয়ে গেছে। এই নিন, এটি একটি জাদুকরী অমৃত জল। এটি আপনি সেই ডাইনির ওপর ছিটিয়ে দেবেন। এতে সেই দুষ্টু ডাইনি কাচের মূর্তিতে পরিণত হবে এবং আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাজকুমারী সন্ধ্যা জাদুকরী অমৃত জল নিয়ে নিজের প্রাসাদে ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যেই সেই দুষ্ট ডাইনি প্রাসাদে আক্রমণ করতে আসে, কিন্তু রাজকুমারী যেমনই তার উপর অমৃত জল ছেটাতে যাবেন, অমনি তার পা পিছলে যায়। সেই জাদুকরী জল ডাইনির ওপর না পড়ে স্বয়ং রাজকুমারী এবং পুরো প্রাসাদের ওপর ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই রাজকুমারী সন্ধ্যার সাথে সাথে পুরো প্রাসাদটি কাচে পরিণত হয়। এটা দেখে দুষ্ট ডাইনি ভয় পেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। যখন রানী পরী এই খবর জানতে পারেন, তিনি সেখানে আসেন। তখন তিনি আফসোস করে বলেন, আরে, এ কি হয়ে গেল? রাজকুমারী সন্ধ্যা কিভাবে কাচের মূর্তিতে বদলে গেলেন? এই ঘটনা কিভাবে ঘটলো? অন্য এক পরী জিজ্ঞেস করে,
রানী পরী, এখন কি হবে? রাজকুমারী তো কাচের মূর্তি হয়ে গেলেন। আমি জানি যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এখন আমাদের কিছু করার নেই। তবে একে ঠিক করার একটি মাত্র উপায় আছে। যখন কোনো দয়ালু এবং সৎ মানুষ এসে এই জাদুকরি লকেটটি রাজকুমারীর গলায় পরিয়ে দেবেন, তখনই রাজকুমারী আবার আগের মতো নিজের রূপ ফিরে পাবেন। তাই যতদিন না সেই মানুষটি আসছে, আমরা এই প্রাসাদ আর এই মূর্তির রক্ষা করব। সব গল্প শুনিয়ে পরী মোহনকে বলে, সেই দিন থেকে আমরা এই প্রাসাদ রক্ষা করছি। আর আমার মনে হয় আজ আমাদের সেই অপেক্ষা শেষ হলো, কারণ তুমি সেই মানুষ যার জন্য আমরা এত বছর ধরে অপেক্ষা করেছিলাম। কিন্তু আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমি তো একজন সামান্য জেলে মাত্র। তুমি একজন সাধারণ মানুষ হতে পারো, কিন্তু তোমার মন খুব পরিষ্কার এবং সৎ। তাই এই জাদুকরি লকেটটি তুমি রাজকুমারীর গলায় পরিয়ে দাও, যাতে উনি ঠিক হয়ে যান এবং আমরাও আমাদের পরিদেশে ফিরে যেতে পারি। মোহন বলে, ঠিক আছে পরি, আপনার যদি তাই মনে হয় তবে আমি অবশ্যই সাহায্য করব। এই বলে মোহন যেমনই জাদুকরি লকেটটি রাজকুমারীর গলায় পরায়, অমনি চারদিক সোনালি আলোয় ভরে ওঠে। রাজকুমারী সন্ধ্যা তার আসল রূপ ফিরে পান। এটি দেখে মোহন এবং পরী দুজনেই খুব খুশি হয়। রাজকুমারী সন্ধ্যা মোহনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার কারণেই আমি আবার আমার আসল রূপ ফিরে পেয়েছি। আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। আরে রাজকুমারী, এতে উপকারের কিছু নেই। এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু এখন আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়িতে মা আমার জন্য অপেক্ষা করছেন। রাজকুমারী সন্ধ্যা বলেন, ঠিক আছে মোহন, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু দিতে চাই। কি দিতে চান রাজকুমারী? আমি কোনো কিছু পাওয়ার আশায় আপনার উপকার করিনি। মানুষ হিসেবে এটা আমার কর্তব্য ছিল। মোহন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না এলে সারা জীবন আমি এমন কাচের মূর্তি হয়ে থাকতাম। তাই আমি চাই তুমি আমাকে বিয়ে করো। তোমার মতো একজন সৎ জীবন সঙ্গিনী পেলে আমার আর কিছুই চাই না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার প্রস্তাব গ্রহণ করো। আপনি এসব কি বলছেন? আপনি একজন রাজকুমারী, আর আমি একজন সামান্য মানুষ যার কোনো চালচুলো নেই। আপনার সঙ্গে আমাকে কোনোভাবেই মানাবে না। অবশ্যই মানাবে। তুমি ছাড়া আমার আপনার কে হতে পারে বলো? তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি আমাকে মানা করো না। তুমি তোমার মাকে এখানে নিয়ে এসো। আমি তোমার মায়ের আশীর্বাদ নিতে চাই। কালই আমাদের বিয়ে হবে। রাজকুমারীর এত অনুরোধ করাতে মোহন আর না করতে পারে না। মোহন বাড়ি ফিরে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। তারপর তার মাকে নিয়ে আসে সেই প্রাসাদে। প্রাসাদে ধুমধাম করে মোহন আর রাজকুমারী সন্ধ্যার বিয়ে হয়ে যায়। মোহন, তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি খুব খুশি। বাকিটা জীবন আমার একজন ভালো মানুষের সঙ্গে কাটবে। রাজকুমারী যখন নিজের বিয়ের আনন্দে খুশি ছিল, তখনই সেখানে সেই ডাইনি খবর পেয়ে ফিরে আসে। আমি চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই রাজকুমারী কাচের মূর্তি হয়ে গেছে। একে মেরে বা এই প্রাসাদ দখল করে আমার কোনো লাভ নেই। কিন্তু এখন এই প্রাসাদ আমি দখল করব। সাথে সাথে এই রাজকুমারীকে আমি বলি দেব। আর তারপর রাজকুমারীর রক্ত দিয়ে আমি গোসল করে মহাশক্তিশালী ডাইনি হব। আমার মতো শক্তি তখন আর কারও থাকবে না। এই পৃথিবী আমি রাজত্ব করব, রাজত্ব। ডাইনি, ডাইনি আবার এসেছে। আমি তো এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি তো ভুলেই গিয়েছিলাম যে ডাইনি সেদিন চলে গিয়েছিল। আবার ডাইনি ফিরে এসেছে। এখন কি হবে আমার? আমি প্রথমে তোর স্বামীকে হত্যা করব, তারপর তোকে বলি দেব। খবরদার, খবরদার ডাইনি, তুই এক পাও আমার স্ত্রীর দিকে এগিয়ে আসবি না। যদি এক পাও এগিয়ে আসিস তাহলে এর পরিণাম ভালো হবে না। আমি তোকে একদম শেষ করে দেব বলছি।
তুচ্ছ একটা মানব, তুই আমাকে শেষ করবি? তোর এত ক্ষমতা আছে নাকি? রাজকুমারীকে বিয়ে করেছিস বলে কি সাপের 5 পা দেখে ফেলেছিস? সরে যা বলছি আমার সামনে থেকে। তারপর ডাইনি গিয়ে রাজকুমারীকে বন্দি করে ফেলে। রাজকুমারীকে বন্দি করে যেই বলি দিতে যাবে তখনই অন্যদিকে মোহন দৌড়ে আসে, হাতে একটা পাত্র নিয়ে। শয়তান ডাইনি, তুই কি ভেবেছিলি তোকে মারার জন্য কেউ নেই? সেদিন রাজকুমারী ভুলে পা পিছলে পড়ে যাওয়ায় সেই জাদুর পানিটা তোর উপর ছেটাতে পারিনি, কিন্তু আমি আজকে এই ভুল কিছুতেই করব না। আজকে আমার হাতেই তোর শেষ হবে। এই বলে মোহন এক মুহূর্তও দেরি করে না, হাতে থাকা পাত্র থেকে সম্পূর্ণ জাদুর জল ডাইনির শরীরে ছুঁড়ে মারে। আর এতেই ডাইনির পুরো শরীর কাচের পাথরের মধ্যে পরিণত হয়ে যায়। ডাইনি এক চুলও নড়তে পারে না। এভাবেই মোহন রাজকুমারীকে ডাইনির হাত থেকে উদ্ধার করে। এটা এটা তুমি কি করে করেছো মোহন? তুমি এই জাদুর জল কিভাবে পেলে? আমি তো এর ব্যাপারে কিছুই জানি না। রাজকুমারী, আমাদের বিয়েতে রানীপরী এসেছেন, আর তিনি আমাকে যাওয়ার আগে উপহার স্বরূপ এই জাদুর জল দিয়ে গেছেন। তিনি জানতেন এই ডাইনি আবারও আসতে পারে, তাই তিনি আমাদের নিরাপত্তার জন্য আমাকে এই পাত্রে জাদুর জল দিয়ে গেছেন। আর আমি এই পাত্রটি আমার সাথেই রেখেছি। বিপদ তো বলে আসে না, তাই আমি এই জাদুর জল দিয়ে ডাইনিকে শেষ করতে পেরেছি। সব কিছুই রানীপরীর অবদান। সত্যি মোহন, আজকে তুমি ছিলে বলে আমি আবারও প্রাণে বেঁচে গেলাম। আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ। তার সাথে রানীপুরের কাছেও কৃতজ্ঞ। উনি আমাকে বারবার এভাবে সাহায্য করেছেন। উনি সত্যি একজন যোগ্য পরী। প্রাসাদের বাইরে ডাইনের মূর্তি রেখে দেওয়া হলো। এরপর আর কেউ, কোনো ডাইনি, কোনো পিশাচিনী সাহস করেনি সেই প্রাসাদে ঢুকতে। রাজকুমারী সন্ধ্যা মোহনের সাথে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই।